হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকর। আজকে আমরা ডাব্লিউপি এবং কেপি জিকে প্র্যাকটিস সেটের 21 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? এই প্রশ্নে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ঠিক যেভাবে তোমাদের মডেল কোশ্চেন হয় সেভাবে কোশ্চেনগুলো কিন্তু মানে পিক করেছি প্রশ্নগুলো। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং এক্সাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণিত হবে। তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন তোমরা অলরেডি দেখতে পেয়েছো। প্রথম প্রশ্ন কী আছে? নিম্নলিখিত কোন ফুটবল দলটি 2021-22-এর আইএসএল এর শিরোপা জিতেছে? ইন্ডিয়ান যে সুপার লিগ, এটা ফুটবল খেলার সঙ্গে রিলেটেড, সেই ফুটবল শিরোপা জিতেছে কোন দলটি? অপশনগুলো দেখতে পাচ্ছ, জামশেদপুর এফসি, এফসি গোয়া, হায়দ্রাবাদ এফসি নাকি মুম্বাই সিটি এফসি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে এর যে 2021-22 সালের আইএসএল এর শিরোপা যে দলটি জিতেছে সেটা হচ্ছে কিন্তু হায়দ্রাবাদ সিটি এফসি, অর্থাৎ অপশন সি হায়দ্রাবাদ ফুটবল ক্লাব ইজ দ্য রাইট আনসার। নেক্সট দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই। জ্ঞানব্যাপী মসজিদ নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? রিসেন্টলি জ্ঞানব্যাপী মসজিদ কিন্তু নিউজের শিরোনামে এসেছিল এবং একটি বিতর্কিত বিষয় দেখা দিয়েছিল সেখানে। সেই জ্ঞানব্যাপী মসজিদ নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? শ্রীনগর, সুরাট, বারাণসী নাকি মথুরা? প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জ্ঞানব্যাপী মসজিদ বারাণসীতে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই। 2022 সালে নিম্নলিখিত কোন ব্যক্তি পুলিৎজার পুরস্কার পেয়েছেন? পুলিৎজার পুরস্কার সাংবাদিকদের ক্ষেত্রে বিশেষ অবদানের ক্ষেত্রে দেওয়া হয়। সাংবাদিকের ক্ষেত্রে মানে সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কারটি প্রচলিত। প্রশ্ন সেভাবেও আসতে পারে যে পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তো 2022 সালে অনেকজন পেয়েছে, তার মধ্যে নিম্নলিখিত কোন একজন পেয়েছেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে, অপশনগুলো নিশ্চয়ই দেখা হয়েছে তোমাদের। সঠিক উত্তরটি হবে ফাহমিদা আজিম। ইনি বাংলাদেশ বর্ন একজন ইউএস সিটিজেন। তিনি কিন্তু 2022 সালের পুলিৎজার পুরস্কার পেয়েছেন। ফাহমিদা আজিম, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট চতুর্থ প্রশ্নে আমরা চলে যাই। 2022 সালের ইউএস ওপেনের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হলেন কে? 2022 ইউএস ওপেন একটি টেনিস খেলার সঙ্গে সম্পর্কিত, ক্লিয়ার, গ্র্যান্ড স্ল্যাম একটি, এবং এটি পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কে হয়েছেন? রাফাল নাদাল, নোভাক জকোভিচ, কার্লোস অ্যালকারাজ নাকি আলেকজান্ডার জেরেভ? সঠিক উত্তরটি হয়েছে ইউএস ওপেন 2022 এর পুরুষ বিভাগের সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস অ্যালকারাজ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পঞ্চম প্রশ্নে চলে যাই আমরা। সম্প্রতি ক্যাথরিন কলোন্না ভারত সফরে এসেছিলেন। তিনি নিম্নলিখিত কোন দেশের বিদেশমন্ত্রী? অর্থাৎ ক্যাথরিন কলোন্না কোন দেশের বিদেশমন্ত্রী? রিসেন্টলি ভারত সফরে তিনি এসেছিলেন। অপশনগুলো কী কী আছে দেখো, জার্মানি, ফ্রান্স, ইতালি নাকি পোল্যান্ড? সঠিক উত্তরটি হবে ক্যাথরিন কলোন্না, তিনি হচ্ছেন ফ্রান্সের বিদেশমন্ত্রী। ক্লিয়ার? ফ্রান্স তথা ইউরোপের বিদেশমন্ত্রী। ক্লিয়ার? অপশন বি ইজ দ্য রাইট আনসার। এই প্রসঙ্গে আমাদের বলে রাখি, ফ্রান্সের রাজধানী হচ্ছে কিন্তু প্যারিস। ফ্রান্সের রাজধানী প্যারিস, কম বেশি তোমরা সকলেই জানো। এবং ফ্রান্সের রাষ্ট্রপতির নাম হচ্ছে এমানুয়েল ম্যাক্রন এবং প্রধানমন্ত্রী হন এলিজাবেথ বোর্ন। এই দুটো জিনিসও এর সাথে মনে রাখো, কারণ রিলেটেড প্রশ্ন দিতেই পারে যে ফ্রান্সের রাষ্ট্রপতির নাম কি। এমানুয়েল ম্যাক্রন। নেক্সট 6 নম্বর প্রশ্নে আমরা চলে যাই আজকের। 6 নম্বর প্রশ্ন কী বলছে? নিম্নলিখিত কোন দিন জাতীয় অরণ্য শহীদ দিবস পালন করা হয়? জাতীয় অরণ্য শহীদ দিবস তাদের উদ্দেশ্যে পালন করা হয় যারা আমাদের ফরেস্ট বা অরণ্যকে রিজার্ভ প্রোটেক্ট করার জন্য নিজে শহীদ হয়ে গেছেন। তাদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু প্রতি বছর জাতীয় অরণ্য দিবস শহীদ দিবস পালন করা হয়। কোন দিন পালন করা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এর অপশন এ, প্রতি বছর 11ই সেপ্টেম্বর জাতীয় অরণ্য শহীদ দিবস পালন করা হয়। নেক্সট 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। ডক্টর উইলিয়াম সামোই রুটো নিম্নলিখিত কোন দেশের পঞ্চম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন? ডক্টর উইলিয়াম সামোই রুটো, অনেক সময় শর্টকাট বলা থাকে ডক্টর উইলিয়াম রুটো, নিম্নলিখিত কোন দেশের পঞ্চম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন? অপশনগুলো এখানে আছে, এগুলো আমি রাজধানীর নাম পাশাপাশি সমস্তগুলো লিখে দিয়েছি। তো পঞ্চম রাষ্ট্রপতি ডক্টর উইলিয়াম সামোই নির্বাচিত হলেন কেনিয়া রাষ্ট্রের। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এ প্রসঙ্গে বলে রাখি তোমাদের যে রোমানিয়ার রাজধানী হচ্ছে বুচারেস্ট, লেবাননের রাজধানী হচ্ছে বেইরুট, কেনিয়ার রাজধানীর নাম নাইরোবি এবং উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা। এটা মনে রেখো, অনেক সময় প্রশ্ন আসে জেনারেল নলেজ হিসেবে, সাধারণ জ্ঞানের প্রশ্ন হিসেবে, যে যেহেতু কেনিয়ার তিনি রাষ্ট্রপতি তাই প্রশ্নটা সেভাবে আসতে পারে যে কেনিয়ার রাজধানীর নাম কি? না নাইরোবি। ঠিক যেমন একবার পড়েছিল অস্ট্রেলিয়াতে দাবানল হয়েছিল তখন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। এক্সাম হয়েছিল পিএসসির পরীক্ষাতে। এক্স্যাক্টলি ঠিক সেইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাদের দিতে পারে। নেক্সট 8 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। রাষ্ট্রপতি কতজন সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন? কতজন সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন? 2, 4, 12 নাকি 10? সরি 0। তো সঠিক উত্তর হবে রাইট নাও বর্তমানে রাষ্ট্রপতি লোকসভায় একজনকেও মনোনীত করতে পারেন না, অর্থাৎ সঠিক উত্তর হবে 0, অপশন ডি দ্য রাইট আনসার। কারণ 1952 সাল থেকে 2020 পর্যন্ত রাষ্ট্রপতি লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনীত করতে পারতেন কিন্তু, এবং রাজ্যসভায় তিনি 12 জনকে মনোনীত করেন, যেটা এখনও করেন। কিন্তু 2020 সালের পর 126তম সংবিধান সংশোধনের মাধ্যমে ওই যে অ্যাংলো ইন্ডিয়ান যে রিজার্ভ সিট সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। তাই বর্তমানে রাষ্ট্রপতি কতজন সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন? না 0, একজনকেও পারেন না।
লোকসভায়, পয়েন্ট টু বি নোটেড, লোকসভায় বলা হয়েছে। যদি রাজ্যসভায় বলা হতো তখন হতো কিন্তু 12 জন। 9 নম্বর প্রশ্ন চলে যায় আজকের আমাদের একটি কোশ্চেন অফ দ্য ডে। বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদ এর ডাক নাম কি? রিসেন্টলি ধ্যানচাঁদের নামে আমাদের সর্বোচ্চ যে খেলরত্ন পুরস্কার তার নামটা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তাই প্রশ্নটি সেখান থেকে পিক করেছি আমি, যে ধ্যানচাঁদ এর ডাক নাম কি ছিল? জ্যামি, দ্য ওয়াল, ফ্লাইং ম্যান নাকি উইজার্ড? সঠিক উত্তরটি হবে বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদ এর ডাক নাম ছিল দ্য উইজার্ড। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। এশিয়ার ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন? এশিয়ার ক্রিকেট কাউন্সিলের হিসাবে নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন? মাজিদ খান, দীপু মানি, জায়সা নাকি এহসান মানি? সঠিক উত্তর হবে এশিয়ার ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন জায়সা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এই প্রশ্নটি দিয়েছি আমি রিসেন্টলি, একটি বিতর্ক দেখা দিয়েছিল ইন্ডিয়ান ম্যাচের সময় তিনি ইন্ডিয়ান ফ্ল্যাগ নিতে অস্বীকার করেন, এবং সেটা তিনি যেহেতু প্রেসিডেন্ট পদে ছিলেন তাই তিনি কোনো দেশের কিন্তু ফ্ল্যাগ হোল্ড করতে পারবেন না, সেই হিসাবে তিনি সেটাই অস্বীকার করেছিলেন তখন। ক্লিয়ার? তো সেই প্রসঙ্গে থেকে আমি এই প্রশ্নটি তোমাদের এখান থেকে পিক করেছি। তার আগে তোমাদের বলি যে কেপি কনস্টেবলের ক্লাস আমি রেগুলার দেওয়ার চেষ্টা করি। কোনো কারণবশত আমি কাজটা সময় না পেলে আমি আপলোড করতে পারি না, তবে চেষ্টা করি রেগুলার কন্টিনিউসলি দেওয়ার। এক্সাম পর্যন্ত তোমাদের আমি সমস্ত সিলেবাসটা কভার করবো। ডিটেলস ক্লাসও আমি খুব শীঘ্র নিয়ে আসি, দুর্গাপূজার আগেই তোমরা ডিটেলস ক্লাস পেয়ে যাবে। এভাবেই পাশে থেকো, কেমন? আর খুব শীঘ্রই আমি টেলিগ্রাম লিঙ্ক একটা ওপেন করছি, সেখান থেকে তোমাদেরকে এই সব ক্লাসের সমস্ত পিডিএফগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে কিন্তু। নেক্সট 11 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। নিম্নলিখিত কোন শহরকে ভারতের পিটসবার্গ বলা হয়? আজকের কোশ্চেন অফ দ্য ডে, কোন শহরকে ভারতের পিটসবার্গ বলা হয়? বোকারো, জামশেদপুর, চেন্নাই নাকি সুরাত? তো সঠিক উত্তরটি হবে জামশেদপুর শহরকে ভারতের পিটসবার্গ বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 12 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও কত সালে স্থাপিত হয়? ডিআরডিও ভারতের একটি সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্রশস্ত্র বানানোর জন্য একটা সরকারি প্রতিষ্ঠান, ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি কত সালে স্থাপিত হয়েছিল? 1958, 1954, 1968 নাকি 1960? সঠিক উত্তরটি হবে ডিআরডিও স্থাপিত হয়েছিল 1958 সালে, 1958। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যানকে না ডাক্তার সমীর ভি কামাত, তিনি হলেন বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যান। প্রশ্ন সেখান থেকে আসতে পারে যে ডিআরডিওর বর্তমান চেয়ারম্যানকে, না তিনি হচ্ছেন ডাক্তার সমীর ভি কামাত। রিসেন্টলি তারা ব্রহ্মোস মিসাইল, অত্যন্ত হাই 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 অ্যাডভান্স টেকনোলজির একটি মিসাইল লঞ্চ করেছে, তৈরি করেছে। তাই এই প্রশ্নটি তোমাদের সেখান থেকে আমি তুলেছি। এবং এর সদর দপ্তর ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায় বসছে? না নিউ দিল্লির ডিআরডিও ভবনে। ক্লিয়ার? নেক্সট 13 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? জওহরলাল নেহরু, লর্ড মাউন্টব্যাটেন, চক্রবর্তী রাজা গোপালাচারী নাকি লর্ড ওয়াভেল? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর, এবং চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। ক্লিয়ার? এবং এই প্রসঙ্গে আরও কিছুগুলো জিনিস জানিয়ে রাখি তোমাদের, যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, না লর্ড মাউন্টব্যাটেন, এবং পরাধীন ভারতের প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং। এই প্রসঙ্গে আরও একটি জিনিস জানিয়ে রাখি, পরাধীন ভারতের শেষ ভাইসরয় হচ্ছেন কিন্তু লর্ড মাউন্টব্যাটেন। ক্লিয়ার? এবং পরাধীন ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, এবং পরাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন কিন্তু হচ্ছে লর্ড বেন্টিং। ক্লিয়ার? গভর্নর জেনারেল হচ্ছে লর্ড বেন্টিং, এবং শেষ গভর্নর জেনারেল হবে কিন্তু লর্ড ক্যানিং। ক্লিয়ার? নেক্সট 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। পৃথিবীর পরিক্রমণ পথ কী রকমের হয়? পরিক্রমণ পথটি পৃথিবীর কী রকম? উপবৃত্তাকার, বৃত্তাকার, অর্ধবৃত্তাকার নাকি আয়তাকার? তো দেখো, পৃথিবী যে সূর্য চারিদিকে পরিক্রমণ পথ করে, তার সূর্য থাকে এক্স্যাক্টলি এই পজিশনে এবং পৃথিবী ঘুরে থাকে, এই পথটাকে বলা হয় কিন্তু উপবৃত্তাকার কক্ষপথ। তাই সঠিক উত্তর হবে অপশন এ, উপবৃত্তাকার ইজ দ্য রাইট আনসার। নেক্সট 15 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 2022 সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কী ছিল? বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কী ছিল 2022 সালের? তার আগে যে আমরা জানিয়ে রাখি, প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় 7ই এপ্রিল। মনে রেখো, 7ই এপ্রিল প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এবং 2022 সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম ছিল আওয়ার প্ল্যানেট আওয়ার হেলথ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটা মনে রেখো, 2022 সালের থিম ছিল কি? আওয়ার প্ল্যানেট আওয়ার হেলথ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 16 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। কমনওয়েলথ গেমস কত সালে শুরু হয়? এ প্রসঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। কমনওয়েলথ গেমস কত সালে শুরু হয়? 1938, 30, 1932 নাকি 1934 সালে? সঠিক উত্তরটি হবে কমনওয়েলথ গেমস প্রথম শুরু হয়েছিল 1930 সালে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট তোমাদের জানিয়ে রাখি, যখন 1930 সালে কমনওয়েলথ গেমস শুরু হয়, তখন তার নাম কমনওয়েলথ গেমস ছিল না, তখন তার নাম ছিল কিন্তু ব্রিটিশ এম্পায়ার গেমস, এবং সেটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল কানাডার হ্যামিল্টন শহরে। ক্লিয়ার? তাই বলতে পারে যে কমনওয়েলথ গেমসে, যেহেতু রিসেন্টলি কমনওয়েলথ গেমস ওভার হয়েছে, তাই বলতে পারে যে কমনওয়েলথ গেমসের পূর্ব নাম কী ছিল? না পূর্ব নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস, এবং প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না কানাডার হ্যামিল্টনে। তাহলে ব্রিটিশ এম্পায়ার গেমসের নাম পরিবর্তন হয়ে
তোমার কমনওয়েলথ গেমস কখন হয় না 1978 সালে তার নামটা কমনওয়েলথ গেমসকে কনভার্ট করা হয় এবং সেটার অনুষ্ঠিত হয়েছিল তখন কানাডার এডমন্টন শহরে সেই সময় অনুষ্ঠিত হয়েছিল। এবং 2022 সালে হয়েছিল আমাদের ইংল্যান্ডের বার্মিংহামে। অ্যান্ড 2026 সালে হবে কোথায় না অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে। 2026 সালে কোথায় হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে, মনে রেখো। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই 17 নম্বর প্রশ্নে। চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন কার শাসনকালে? হিউয়েন সাং কার শাসনকালে ভারতে এসেছিলেন? সমুদ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন নাকি প্রথম কুলোতুঙ্গ? তো সঠিক উত্তরটি হবে চীনা পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। অপশন সি দ্য রাইট অ্যান্সার। এবং এই হিউয়েন সাংকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়, অর্থাৎ তীর্থযাত্রীদের যুবরাজ। এটাও মনে রাখতে পারো, প্রশ্ন এভাবেও আসতে পারে যে তীর্থযাত্রীদের যুবরাজ কাকে বলা হয়, না হিউয়েন সাংকে বলা হয়। এবং তার রচিত আত্মজীবনীর নাম কি? হিউয়েন সাংয়ের রচিত আত্মজীবনীর নাম হচ্ছে সি ইউ কি। এটা কম বেশি তোমরা সকলেই জানো। নেক্সট 18 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। নবীন পলিযুক্ত অংশ পাঞ্জাবে কি নামে পরিচিত? এটা আজকের কোশ্চেন অফ দ্য ডে। নবীন পলিযুক্ত অংশ পাঞ্জাবে কি নামে পরিচিত? বেট, খাদার, ভাঙ্গার নাকি ভাবর? সঠিক উত্তর হবে নবীন পলিযুক্ত অংশ পাঞ্জাবে বেট নামে পরিচিত। উত্তরপ্রদেশে এটি খাদার নামে পরিচিত এবং প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে ভাঙ্গর বলা হয়। এটা মনে রেখো, ক্লিয়ার? একসঙ্গে 3টে কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে যে নবীন পলিযুক্ত অংশকে পাঞ্জাবে বেট বলা হয়, উত্তরপ্রদেশে বলা হয় খাদার এবং প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলা হয় ভাঙ্গর। নেক্সট 19 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। চৌথ এবং স্বদেশমুখী রাজস্ব প্রথা চালু করেছিলেন কে? চৌথ এবং স্বদেশমুখী রাজস্ব প্রথা কে চালু করেছিলেন? শাহজাহান, শিবাজি, আকবর নাকি শেরশাহ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এর অপশন বি। শিবাজি চৌথ এবং স্বদেশমুখী রাজস্ব প্রথা চালু করেছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। ট্রাইসেম প্রকল্পের উদ্দেশ্য কী ছিল, বা ট্রাইসেম প্রকল্পটি কাদের নিয়ে তৈরি করা হয়েছে? না, ট্রাইসেম প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ যুবকদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রামীণ যুবকদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া, এটা মনে রেখো। 21 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছে প্রকাশ করা হয়েছে? অর্থাৎ গ্রামীণ যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতটা যে ব্যবস্থা কার্যকরী হবে সেটি কোন ধারায় প্রকাশ করা হয়েছে? আর্টিকেল 40, 41, 42 নাকি 43? তো সঠিক উত্তরটি হবে গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে আর্টিকেল 40 নাম, আর্টিকেল 40-তে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই 22 নম্বর প্রশ্নে। ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে তৈরি? ভারতে অবস্থিত নিম্নলিখিত কোন অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে তৈরি? অপশনগুলো যারা দেখেছো সকল সঠিক উত্তর দিয়েছো। দ্য রাইট অ্যান্সার ইজ আরাবল্লী পর্বত। এটি অপশনগুলোর মধ্যে থেকে সব থেকে প্রাচীনতম শিলা দিয়ে গঠিত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 23 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত, বা লিবারেটর অফ প্রেস নামে পরিচিত কে? সংবাদপত্রের মুক্তিদাতা বা লিবারেটর অফ প্রেস কি নামে কে পরিচিত? এটা বেন্টং নয়, এটা বেন্টিং হবে কিন্তু। লর্ড মেকলে, লর্ড হেস্টিং নাকি লর্ড মেটকাপ? তো সঠিক উত্তরটি হবে সংবাদপত্রের মুক্তিদাতা রূপে পরিচিত ছিলেন লর্ড মেটকাপ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাকেই বলা হয় লিবারেটর অফ প্রেস, এটা মনে রেখো কিন্তু। 24 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 1931 সালে ভারতের প্রথম কথা বলা চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল, তার নাম কি? প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? এটা আজকের কোশ্চেন অফ দ্য ডে। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কত সালে পাবলিশ হয়? না 1931 সালে সেটা কিন্তু রিলিজ করেছিল এবং তার নাম কি? আলম আরা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আলম আরা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 25 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। কে প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করেন? কোন রাষ্ট্রবৈজ্ঞানিক প্রস্তাবনা বা প্রিয়েম্বেলকেই মনে করেন যে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করেছেন? আর্নেস্ট বার্কার, ঠাকুরদাস ভার্গব, জি অস্টিন নাকি এম ভি পাইলি? তো সঠিক উত্তরটি হবে অপশন বি, ঠাকুরদাস ভার্গব। ইনি কিন্তু সংবিধানের প্রস্তাবনাকেই সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করেন। এবং আর্নেস্ট বার্কার সংবিধানের প্রস্তাবনাকে মনে করেন কি টু দ্য কনস্টিটিউশন। এটা মনে রাখা যে কি টু দ্য কনস্টিটিউশন হিসেবে মনে করেন কে? না আর্নেস্ট বার্কার। 26 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে? গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে? নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, সুন্দরবন অঞ্চল, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নাকি পূর্ব মেদিনীপুর ও হাওড়া? যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে পারফেক্ট আনসারটি হবে কিন্তু সুন্দরবন অঞ্চল। সেখানেই গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ দেখা যায়। অপশন বি দ্য রাইট আনসার। নেক্সট 27 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। সাধারণ তাপমাত্রায় সব ধাতু কঠিন অবস্থায় পাওয়া যায়, ব্যতিক্রম কোনটি? সাধারণ তাপমাত্রায় সব ধাতু কঠিন অবস্থায় পাওয়া যায়, ব্যতিক্রম কোনটি? না ব্যতিক্রম হচ্ছে পারদ। পারদ সাধারণ অবস্থায় কেমন থাকে? লিকুইড বা তরল ধাতু। প্রশ্নটাও আছে যে একটি তরল ধাতুর নাম কি? না পারদ। আর পারদ ছাড়া আরও একটি তরল ধাতু কি হয়? না গ্যালিয়াম। ট্রান্সফরমার আবিষ্কার করেন কে? জে আর ডুইনফিল্ড, গ্যালিলিও গ্যালিলি, মাইকেল ফ্যারাডে নাকি ডাব্লিউ এল জডসন? সঠিক উত্তরটি হবে ট্রান্সফরমার আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 29 নম্বর প্রশ্নে আমরা চলে যাই।
সব পড়ন্ত বস্তু 29 নম্বর প্রশ্নে চলে যাই। জেনেটিক কোডের আবিষ্কর্তাকে, জেনেটিক কোডের আবিষ্কর্তাকে, এই কোড আবিষ্কার করার পরে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই জেনেটিক কোডের আবিষ্কর্তাকে ডাক্তার এস স্বামীনাথন, ডাক্তার রোনাল্ডাস, ডাক্তার হরগোবিন্দ খুরানা নাকি জোহানসন? সঠিক উত্তর হবে জেনেটিক কোডের আবিষ্কর্তা হলেন ডাক্তার হরবিন্দ খুরানা। অপশন সি দ্য রাইট অ্যান্সার। ইনি একজন ভারতীয় ছিলেন এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন জেনেটিক কোড আবিষ্কার করার জন্য। ডক্টর এস স্বামীনাথনকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন। ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন বলা হয় ডক্টর এস স্বামীনাথনকে। এবং রোনাল্ডাস তিনি কিন্তু ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেছিলেন স্ত্রী এনোফিলিস দেহ, মশার দেহ থেকে। নেক্সট 30 নম্বর প্রশ্নে চলে যাই। সব পড়ন্ত বস্তুর ত্বরণের সমান, এটি কে আবিষ্কার করেন? সব পড়ন্ত বস্তুর ত্বরণের সমান, এটি আবিষ্কার করেন কে? না, এটি আবিষ্কার করেন গ্যালিলিও। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কিন্তু অভিকর্ষ ত্বরণ আবিষ্কার করেছিলেন নিউটন, এটা মনে রেখো। 31 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর? 60, 62, 65 নাকি 58 বছর? দ্য রিভাইজ আনসারটি হবে কিন্তু অপশন সি 65 বছর। আগে 62 ছিল, এখন 65 করা হয়েছে। তাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? না 65 বছর। এই প্রসঙ্গে বলে রাখি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা বিচারপতিরা তাদের পদত্যাগপত্র কাকে পেশ করেন? না, তারা পদত্যাগপত্র পেশ করেন রাষ্ট্রপতিকে। ক্লিয়ার? নেক্সট 32 নম্বর প্রশ্নে চলে যাই। ভূষাকালী হলো কি? ভূষাকালী কি? না, ভূষাকালী হচ্ছে কার্বনের রূপভেদ। ক্লাস 8-এ পড়েছিলে, ক্লাস 7-এ তোমরা পড়েছিলে কার্বনের বিভিন্ন রূপভেদ। সেখান থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে যে ভূষাকালী হলো কার্বনের রূপভেদ। আজকে লাস্ট কোশ্চেন 33 নম্বর প্রশ্নে চলে যাই। পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ হলো কি? পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ কি? গাজর, আলু, চীনাবাদাম নাকি শালগম? তো সঠিক উত্তর হবে পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ হচ্ছে আলু। অপশন বি দ্য রাইট আনসার। এবং গাজর হচ্ছে পরিবর্তিত মূল, এটা মনে রাখো, গাজর হচ্ছে পরিবর্তিত মূল। ক্লিয়ার? তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের কিছু রিকমেন্ডেশন থাকলে সেটাও আমার কমেন্ট বক্সে জানাও। আর এই ক্লাসগুলোর পিডিএফ খুব শীঘ্রই আমি টেলিগ্রাম লিঙ্ক একটু ওপেন করে তোমাদের সেখানে সব কিছু প্রোভাইড করবো। এভাবেই পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো। টাটা, বাবাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।